হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু ফাইনালি নতুন একটা সিরিজ শুরু করেছি ব্লু লক নামে, এবং এটা কিন্তু চলতি সময়ের ওয়ান অফ দ্য বেস্ট মানগা। এর সাথে 2022 সালের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ ছিল, এবং এটা IMDb রেট অনেক ভালো। নতুন করে এটা নিয়ে আর কিছু বলার নেই। যারা গত ভিডিও দেখেছে এবং গত ভিডিওর কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সিরিজটা কতখানি অ্যাডিকটিভ এবং কত ভালো রেটিং বা রিভিউ রয়েছে। তো বাড়তি কোনো কথা আমরা বাড়াবো না, আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো। আমি আশা করি তোমরা এতটুকু বেয়ার করবে, কারণ অনেকদিন ধরে বিয়ার করে এসেছে, এই জন্য আমরা এই কোম্পানিগুলো চালাতে পারছি, তা না হলে সম্ভবই হতো না। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ভিউ অনেক দরকার না, আমাদের ভিউ টার্গেট অনলি 50,000 পার ভিডিওতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, মাঝখানে হয়তো 20-25 দিন আমাদের র্যান্ডম অ্যানিমেশন আবল তাবল গিয়েছে, বাট এখন থেকে তোমরা একটু রেগুলার হবে, তোমরা একটু বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে হয় কি একদিনের ভেতর তোমরা 50,000 ভিউ কভার করতে পারো। মানে একটা ভিডিও দেওয়ার পরে পরের ভিডিও আসার আগে যেন 50,000 ভিউ হয়ে যায়। দ্যাটস এনাফ ফর মি। আমার মিলিয়ন লাখ ভিউয়ের দরকার নেই। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, বাট তোমরা জানো আমি বারবার এক কথা রিপিট করতে পারছি না। আমি চাই না যে আমার লাভের জন্য কারো ক্ষতি হোক। তো কয়েক মাস ধরে তোমাদের আমি শিখিয়ে পড়িয়ে নিয়েছি, তারপরেও তোমরা যদি কোনো ভুল করো তাহলে আমার অনেক কষ্ট লাগবে। তো আমি আর বাড়তি কথা বলবো না, বা বলার এখতিয়ারও আমার নেই। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তারপরে মূল ভিডিওতে চলে যাব। তো বিজ্ঞাপন প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো ব্লু লকের গত এপিসোডটা কিন্তু মোটামুটি আমাদের টেনে নিয়েছে। মোটামুটি আমরা সিরিজটার মধ্যে ঢুকে গিয়েছি এবং আমরা কয়েকটা ক্যারেক্টারের সাথে পরিচিত হয়েছি, এবং আশা করি আজকের এই এপিসোডটা তোমাদেরকে আরো ভিতরে ঢুকিয়ে নিবে, যারা আর কি নিউ দেখছো আর কি এই সিরিজটা। তো যাই হোক, এই এপিসোডের শুরুতে আমরা দেখি জাপানের যে ফুটবলের ম্যানেজমেন্টের টিম রয়েছে তারা মিটিং করছে। তো যাই হোক, এই মিটিং আমাদের নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করে দেওয়া হয়, মেয়ে ক্যারেক্টার, যার নাম হচ্ছে অ্যাংরি, এবং তার নামও অ্যাংরি, কথাবার্তা অ্যাংরি টাইপের। সে জাপানিজ যে ন্যাশনাল টিম রয়েছে সেটার রেজাল্ট দেখে বলতে থাকে, এরকম ভাবে চলতে থাকলে আমরা তো লাখ বছরেও একবারই ওয়ার্ল্ড কাপ জিততে পারবো না। কিন্তু এই কথা শুনে জাপানিজ ফুটবল ম্যানেজমেন্টের যে সভাপতি রয়েছে, মনে করো আমাদের তেলতেলা পাপনদার মতো, সে বলে থাকে, আরে আমাদের ওয়ার্ল্ড কাপ জেতার কি দরকার, ফুটবল হচ্ছে একটা বিজনেসের মতো। আর তোমার কি মনে হয় জাপানিজ ন্যাশনাল টিম কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? এটা একবার ভেবে বলো তো। আর তখন এই কথা শুনে অ্যাংরি রেগে যায় এবং বলে, আমি জানি আপনারা সবাই চোর, আপনারা শুধুমাত্র টাকা খাওয়ার জন্য এখানে বসে রয়েছেন, আপনারা অ্যাকচুয়ালি ফুটবলের জন্য কিছু করবেন না, আর এর জন্যই আমি আমার কাজ করব। কিন্তু এই কথা শোনার পরে ম্যানেজমেন্টের যে সভাপতি, আমি নামটা ভুল বলেছি, ফুটবলের যে মেন, তার নাম মনে হয় সালাউদ্দিন সাহেব, সে বলে কি, ঠিক আছে তাহলে তুমি যদি এই কাজ করো, তুমি যে কাজ করবে তাতে কোনো এদিক সেদিক হলে সব দোষ কিন্তু তোমার উপরেই পড়বে, এবং তুমি জানো যদি কোনো রেজাল্ট খারাপ আসে বা কোনো কিছু হয়, কার ঘাট থেকে মাথা যাবে। অ্যাংরি তখন বলে, হ্যাঁ আমি জানি আমি কি করছি, এই অসম্ভব কাজকে একজনই পসিবল করতে পারে। আমাদের জাপানিজ ন্যাশনাল টিমকে ওয়ার্ল্ড কাপ একজনই যেতে দিতে পারে, আর সে হচ্ছে ইগো জিপাচি। আর তার ছবি দেখায়। আর গত পর্বে কিন্তু আমরা ইগো জিপাচির সাথে পরিচয় হয়েছি। তো যাই হোক, এরপর সেখানে ব্লু লকের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কিরা, মানে গত পর্বের কিরা যে এলিমিনেট হলো, বল লাগলো, সে আমাদের ইসাগিকে, মানে আমাদের নায়ককে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করেছো? ইসাগি বলে, আমি জানি না আমি কি করেছি, আমি বুঝতে পারছি না আসলে হয়েছে এটা কি। আর তখনই সেখানে ইগো জিপাচির ডিসপ্লেতে এসে বলে, আমার কাছে রেজাল্ট ম্যাটার করে, আর কিছু নয়। আর ওই সময় সে কিরাকে ডিসকোয়ালিফাই করে দেয়। কিন্তু কিরা এই কথা শোনার পরে বলতে শুরু করে, এটা পসিবল নয়, এই ফালতু গেমের সাথে ফুটবলের সম্পর্ক কি, এটার জন্য আমার কেরিয়ার কেন খারাপ হবে, আর আমার তো মনেই হচ্ছে না ব্লু লকের সাথে ফুটবলের কোনো লেনাদেনা রয়েছে। আর তখন ইগো স্ক্রিনে বলতে শুরু করে, হ্যাঁ এটার সাথেই সবকিছু লেনাদেনা রয়েছে ফুটবলের সাথে। আর এরপর ইগো জিপাজি যখন বলা শুরু করে, তখন সে সবকিছু ডিসপ্লেতে দেখানো হয়। আর সে বলে, তোমরা বর্তমানে যে রুমটাতে রয়েছে সেটার সাইজ একটা ডি বক্স বা পেনাল্টি এরিয়ার সাইজের মতো, এবং ফুটবলের 75% গোল এই এরিয়াতেই হয়ে থাকে, এবং তোমার বল লেগেছে, তার মানে হচ্ছে তুমি মনোযোগ সহকারে এই এরিয়াতে খেলতে পারছো না, তার মানে তোমার মধ্যে কোনো স্ট্রাইকার ট্যালেন্ট নেই। আর কিরা তখন বলে, কি ইসাগি আমার চেয়ে মোটো ভালো খেলতে পারে না, আর আমার চেয়ে ভালো স্ট্রাইকার এখানে একজনও নেই। কিন্তু তখন ইগো জিপাজি আবারও বলতে শুরু করে, দেখো তুমি যদি না জানো কিভাবে বল থেকে বাঁচতে হয়, কোথায় গোল করতে হবে, কোথায় তোমার এম করতে হবে, তাহলে তুমি কোনো কিছুই না, তুমি কোনো স্ট্রাইকার নাও। কিরা তখন বলে, ফুটবল ম্যাচে তো 90 মিনিট সময় দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে আমাদের মাত্র 2 মিনিট সময় দেওয়া হয়েছিল, আর এইটুকু সময় তুমি কিভাবে জানতে পারলে যে আমি বেস্ট স্ট্রাইকার নয়, আমি বেস্ট প্লেয়ার নই? তখন ইগো বলে, দেখো একটা নর্মাল ফুটবল ম্যাচ হয় 90 মিনিট, কিন্তু তুমি ভাবো ফুটবল ম্যাচের সময় শুধুমাত্র 2 মিনিট সময়
বাকি রয়েছে, ওই সময় তুমি কি করবে? তুমি কি এইভাবে কোনো বাহানা বানাবে, কিংবা তোমার কাছে যদি 1 সেকেন্ডও সময় বাকি থাকে, ওই সময় তুমি যদি বল মারার সুযোগ পাও বা কেউ যদি তোমাকে বল দেয়, তুমি যদি সেটা রিসিভ করে ভালো মতো পাস করতে না পারো বা স্ট্রাইক করতে না পারো, বা বল সে যদি তোমার পিঠেও লাগে, তুমি কি ওই সুযোগটা ছেড়ে দেবে? আর ইসাগিকে দেখো, যখনই বল পেয়েছে তখনই ওর টার্গেট ছিল নিজের চেয়ে হাই র্যাঙ্কে মারার চেষ্টা করা। এমনকি বাকিরা যারা ছিল তারাও তার চেয়ে হাই র্যাঙ্কের লোকটিকে মারার চেষ্টা করেছে, কোনো লো র্যাঙ্কের নয়। কিন্তু তুমি তো বল নাওনি, উল্টো তুমি পালানোর জন্য ডিসাইড করেছিলে যে বল থেকে তুমি বাঁচবে, আর এর জন্যই তুমি হেরে গিয়েছো। তোমার উচিত ছিল যখন তোমাকে বলটা ওরা দেবে তখন বলটা রিসিভ করে তুমি আবার কাউকে টার্গেট করতে। মানে এখানে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি, আমি যেটা বুঝলাম আর কি কাহিনীটা, মনে করে এই জায়গাটাকে ডি বক্সের মতো তৈরি করা হয়েছে এবং বেশিরভাগ গোলই কিন্তু এই ডি বক্সে হয়ে থাকে। এবং ডি বক্সে গত পর্বে যে খেলাটা দিয়েছিল যে একটা বল থাকবে, যার কাছে বল যাবে তার কি করতে হবে, 2 মিনিটের মধ্যে অন্য কাউকে বল পাস করে দিতে হবে বা অন্য কাউকে বল লাগাতে হবে, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু এখানে কিরা যেটা করেছে, সে বল থেকে জাস্ট পালানোর চেষ্টা করেছে, কিন্তু সে বল নেওয়ার চেষ্টা করেনি। সে যদি বল নিত তাহলে কিন্তু উল্টো সে অন্যকে দৌড়ানি দিতে পারতো। আর বল পাওয়ার পরে গোল পোস্টে তুমি যখন গোল করবে, তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু লাথি মেরে বলটা পাঠাতে হবে। তো ঠিক সেভাবে কিরা যদি বলটা নিত তাহলে কিন্তু তার পরবর্তী টার্গেটটা থাকতো কাউকে বল লাগাতে হবে, আর ওইটাই মনে করো তার গোল পোস্টের মতো। এবং সে যদি কাউকে লাগাতে পারতো তার মানে তার প্রমাণিত হতো যে সে একটা ভালো স্ট্রাইকার। আমি হয়তো তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক, ইগো তখন আবারও বলে তুমি একটা বেটার স্ট্রাইকার নও, তুমি ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছো। আর তখন কিরা একদম পাগল হয়ে যায় এবং অনেক চিৎকার করতে শুরু করে। আর তখন ইসাকি কিরার সাথে কথা বলার চেষ্টা করে, শান্ত করার চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা আসলে গরু মেরে জুতা দানের মতো। স্বভাবতই কিরা রেগে যায় এবং ইসাকির দিকে রাগান্বিত ভাবে তাকায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। আর ইসাকি তখন নিজেকে দায়ী করতে থাকে সে যা করেছে সেটার জন্য, যে তার জন্যই কিরা বাদ পড়ে গেল। তখন ইসাকি করে কি, বাচিতে নামে যে আরেকটা ছেলে রয়েছে যে আর কি ওকে বলটা পাস করেছিল কত পর্বে, বাচি থেকে জিজ্ঞেস করে তুমি নিজে কেন মারনি, তুমি বলটা কেন আমাকে মেরেছিলে? আর তখন বাচিতে বলে তোমার চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম এবং আমি জানতাম আমি যদি তোমার দিকে বল দিই তুমি পালাবে না, তুমি বল রিসিভ করবে। আর সেই বিশ্বাসে আমি তোমার উপরে কিক করেছি এবং তুমি বলটা ধরেছো আর আমি জিতে গিয়েছি। আর ইসাকি তখন বলে এই ছেলেটা তো পুরো পাগলা রে ভাই। আর ওদিকে স্ক্রিনে ইগো জিবা যে বলতে শুরু করে, নাম্বার 1 স্ট্রাইকার হওয়ার জন্য তোমাদের এই সব কিছু অ্যাডপ্ট করতে হবে, তোমাদের সারাদিন পরিশ্রম করতে হবে নিজের কেরিয়ারের জন্য, এবং ব্লু লাকে এই সব কিছু একটা নর্মাল জিনিস, এবং তোমাদের সার্ভাইভ করার জন্য তোমাদের যে কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা লাগতে পারে, সেটা তোমার হোক বন্ধু বা যে কেউ। আর এই সব কিছু তোমাদের মাথায় ঢুকিয়ে নাও। আর একটা কথা মনে রাখবে, তোমার ভেতরের যে ইগো রয়েছে সেটাই তোমাকে গ্রোথ দেবে এবং তোমাকে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার বানানোর জন্য হেল্প করবে। আর তারপর ইগো সবাইকে বলে দেয় যে প্রথম রাউন্ডের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় এবং তোমাদের টিমে বর্তমানে 11 জন প্লেয়ার রয়েছে, তোমাদের সবাইকে এই পুরো রাউন্ড কমপ্লিট করার জন্য একসাথে থাকতে হবে। আর তোমাদের গ্রুপের নাম হচ্ছে টিম জেড। আর এরপর আমাদের ট্রেনিং সেকশনের সিন দেখানো হয় যেখানে ইসাগি আর ইগাগোরি একজনের সাথে রানিং প্র্যাকটিস করছিল, কিন্তু ওরা দুজন তার সাথে পেরিয়ে উঠছিল না কারণ ও অনেক জোরে দৌড়াতে পারতো। আর তখন ওই ছেলেটা বলে যে আমি তোমাদের দুজনকে একবারে কাঁদিয়ে ছেড়ে দেবো। আর এরপর ইসাগি যখন জাম্পিং প্র্যাকটিস করছিল তখন দেখা যাচ্ছিল ইসাগি জাম্পিংও তার সহকর্মীর সাথে পারছিল না। আর এরপর আমাদের লাঞ্চ টাইম দেখানো হয় যেখানে ইসাগি এবং ইগাগোরি, মানে যেটা চুল কম, আই মিন এমবাপ্পে বলতে পারো, ওদের খুব খারাপ খাবার দেওয়া হয়েছে যেটা ওদের মোটেও পছন্দ হয়নি। কিন্তু এখানে কিছু কিছু ছেলেদেরকে অনেক ভালো ভালো খাবার দেওয়া হয়েছিল। আর এরপর আমাদের শোয়ার সিন দেখানো হয় যেখানে ইগাগোরিতে মনে করো পাগলের মতো মনে করো উল্টা হয়ে ঘড়ির কাটার মতো ঘুমিয়েছে, কিন্তু ইসাগির ঘুমিয়ে আসছিল না। আর এর কারণটা হচ্ছে একটাই, কারণ এখানে 300 জন রয়েছে, তার মধ্যেও সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কে রয়েছে। আর এর জন্য ঘুমাতে পারে না, সিদ্ধান্ত নেয় ও রাতে উঠে এখন ট্রেনিং করবে। তো যখন ট্রেনিং এর জন্য বের হয় তখনই দেখা যায় বাসিতাও এখানে চলে এসেছে, আই মিন ওই বড় চুলালাটা, এবং বলে চলো আমরা একসাথে ট্রেনিং করি। কিন্তু এরপর ট্রেনিং এ আসার পরেও ইসাগি করে কি বাসিরাকে আবারও জিজ্ঞেস করে তুমি বলটা সরাসরি কিরাকে না মেরে আমাকে কেন দিয়েছিলে? তো বাসিরা তখন বলে আমি এটা এই জন্যই করেছিলাম কারণ আমার ভেতর যে মনস্টারটা রয়েছে সে আমাকে এটা করতে বলেছিল। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেটা আর কি বাচিরা মুখে গল্প বলছিল, একটা পুরোনো গেম দেখতে পাই আমরা বাচিরার। আর খেলার সময় দেখা যায় যে বাচিরার কাছে বাচিরার যে টিমমেট ছিল সে বাচিরার কাছ থেকে বল চাচ্ছিল, কিন্তু বাচিরা ওকে বল পাস না করে বল নিয়ে এগিয়ে নিজেই গোল দিতে যেতে থাকে। কিন্তু প্রতিপক্ষের টিমের একজন খেলোয়াড় করে কি বাচিরাকে ফেলে দিয়ে বলটা নিয়ে উল্টো ওদের গোল দিতে চলে যায়। আর ওই সময় বাচিরা তার ভেতরের মনস্টারটাকে প্রথমবারের মতো দেখতে পেয়েছিল, আর ওই মনস্টারটা সে বাচিরার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল এবং বাচিরাকে বলেছিল যে আমি তোমাকে হেল্প করব সবচেয়ে স্ট্রংগেস্ট স্ট্রাইকার হওয়ার জন্য। কিন্তু ইসাগি এইসব গল্প শুনে বিশ্বাস করছিল না, ওর বিশ্বাসই হচ্ছিল না এটা কিভাবে হতে পারে। আর তখন বাচিরা করে কি একেবারে ইসাগির চোখের সামনে যায় এবং বলে তার মানে তুমি তোমার ভেতরের মনস্টারকে এখনো দেখোনি, দেখা পাওনি ওর? আর আমার মনস্টার আমাকে বলেছিল যে বলটা ইসাগিকে পাস করো কারণ ইসাগির ভেতরে একটা মনস্টার রয়েছে, আর আমি জাস্ট ওর কথাটাই শুনেছি। আর এরপর বাচিরা জিজ্ঞেস করে ইসাগিকে তুমি কি তোমার মনস্টারের ভয়েস কখনো শুনতে পাও না, ফিল করো না? আর তখন ইসাগিও ফিল করে যে আমার কাছে বলটা যখন এসেছিল আমি অন্যরকম একটা কিছু ফিল করেছিলাম, তার মানে আমার ভেতরে মনস্টার থাকতে পারে। আর আমার মনস্টারকে আমার আরো ভালো মতো জানতে হবে, আরো ভালো মতো ফিল করতে হবে, কারণ ওর মাধ্যমে আমি জানতে পারবো যে এই ব্লু লক আমাকে কিভাবে সার্ভাইভ করতে হবে। আর এরপর বাচ্চারা বলতে শুরু করে যে পৃথিবীর যে ফেমাস প্লেয়াররা রয়েছে মেসি,
মেসি, রোনাল্ডো, নেইমার তাদের সবার ভেতরে নিজেদের মনস্টার রয়েছে, আর এই কারণে তারা এত বেশি পাওয়ারফুল এবং সাকসেসফুল স্ট্রাইকার। আর তারপর বাসিরা ইসাগিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোমার কাছে যত ধরনের টেকনিক রয়েছে তুমি আমার কাছ থেকে এই বলটা নিয়ে দেখাও। আর তখন ইসাগি ফুল স্পিডে এগিয়ে যায় বল নেওয়ার জন্য, এবং আমরা দেখতে পাই ইসাগির চোখ কিন্তু ব্লু কালারের চমকাতে লাগে। আর বাসিদা তখন বলে, দেখো আমি তোমার চোখে স্পষ্ট দেখতে পেয়েছি। কিন্তু তখনই অ্যানাউন্সমেন্ট শুরু হয় যে সবাই যার যার রুমে চলে যাও, কারণ এখন সবার র্যাঙ্ক আপডেট করা হবে, মানে নতুন র্যাঙ্ক দেওয়া হবে যে আজকের পারফরমেন্সে কার র্যাঙ্ক উপর নিচ হলো। তো এরপরও সবাই যখন রুমে আসে তখন দেখা যায় যে ইসাগির র্যাঙ্ক 274 হয়েছে, আর ওদিকে ইগাগরির র্যাঙ্ক দেখা যায় 275 হয়েছে। ইগাগরি তো খুব খুশি যে 25 জনকে পেছনে ফেলে উপরে চলে এসেছে, কিন্তু বাকি যারা ছিল তারা তাদের র্যাঙ্ক নিয়ে খুশি ছিল না। তারা কমপ্লেন করছিল এই র্যাঙ্কিং সিস্টেমটা ভালো না বা ঠিক মতো কাজ করছে না। আর তখন ইগো এসে আবারও বলে, তোমাদের সবাইকে ব্লু লকের সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি। ব্লু লকের মধ্যে 25টা টিম রয়েছে মোট, এবং বি থেকে জেড পর্যন্ত গ্রুপ রয়েছে, এবং ব্লু লকের মোট 5টা বিল্ডিং রয়েছে, এবং প্রতিটা বিল্ডিং এ 5টা করে রুম রয়েছে, এবং এখানে 25টা টিম ছিল, কিন্তু 25টা টিমের মধ্যে প্রথম রাউন্ডে মোট 25 জন এলিমিনেট হয়ে গিয়েছে। তো বর্তমানে ব্লু লকে মোট প্লেয়ারই রয়েছে 275 জন। তো এটা শোনার পরে ইগারাশি বুঝতে পারে যে ও আগেও সবার লাস্টে ছিল, মানে 300 নম্বরে, এখন ওই সবার লাস্টে রয়েছে 275 নম্বরে, মানে এখন প্লেয়ারই তো রয়েছে 275 জন, 25 জন তো বাদই চলে গিয়েছে। আর আমাদের যে নায়ক সেও কিন্তু সবার লাস্টের দিক থেকে এখন ওই সেকেন্ড পজিশনে রয়েছে 274 নম্বরে। তো যাই হোক ইগো তখন আবারও বলে, তোমাদের র্যাঙ্ক যত কম হবে, আই মিন পয়েন্টে যত এগিয়ে থাকবে তোমরা তত বেশি সুযোগ সুবিধা পাবে, আর র্যাঙ্কে যত পিছিয়ে থাকবে তোমরা তত সুযোগ সুবিধা কম পাবে, এমনকি ভালো খাবারও পাবে না। আর এই জন্যই তখন আমরা দেখেছিলাম যে ইসাগি আর ইগারাসিকে ভালো খাবার দেওয়া হয়নি, কারণ ওরা লাস্টের দিক থেকে ফার্স্ট এবং সেকেন্ড। তো বেশি সুযোগ সুবিধা নিতে হলে অবশ্যই তোমাদেরকে র্যাঙ্ক বাড়াতে হবে। আর এরপর আমাদের একটা মানুষকে দেখানো হয় যে একটা প্লেয়ারকে নিয়ে কথা বলছিল যে সে যেন জাপানের ন্যাশনাল টিমে জয়েন করে, আর এই প্লেয়ারের নাম ছিল হচ্ছে সাই ইতোশি। তবে ইতোশি নামে আরেকটা প্লেয়ার ভবিষ্যতে আসবে যার নাম হচ্ছে রিন ইতোশি, এবং তোমরা অনেকে তার হিউজ ফ্যান হয়ে যাবে আর কি ভবিষ্যতে। তবে এটা আরেক ইতোশি আর কি। তো তার ব্যাপারে আমি যদি বলি, সে নতুন জেনারেশনের বিশ্বের টপ 11 নম্বর প্লেয়ার, মানে বিষয়টা বুঝি বলি পুরো দুনিয়াতে ও স্কিলের দিক দিয়ে 11 নম্বর পজিশনে রয়েছে বর্তমানে, কিন্তু সে একজন জাপানিজ। আর জাপান যেহেতু ফুটবল অতখানি উন্নত নেই বা ভালো কোনো টিম নেই, এর জন্য সে করে কি অন্য দেশের হয়ে খেলে, জার্মানির হয়ে খেলে। আর সে জাপানে এসেছিল শুধুমাত্র নিজের পাসপোর্টটা রিনিউ করার জন্য, যেহেতু সে অন্য দেশে থাকে। আর সে ওখানে বলে জাপানিজ টিমে খেলবো, কোনোভাবেই নয়, আমি জাস্ট একটা ভুল দেশে জন্মগ্রহণ করেছি। জাপানের মতো এই কান্ট্রিতে আমি না জন্মে যদি কোনো ভালো কান্ট্রিতে জন্মাতাম যেখানে ভালো ফুটবলের ভবিষ্যৎ রয়েছে তাহলে ভালো হতো। আমি আর যাই করি কখনোই জাপানিজ টিমের জন্য খেলবো না। তো অনেক সুন্দর একটা কথা বলেছে, কারণ আমরা যখন 2010 সালে ইউনিভার্সিটিতে পড়ি তখন এরকম একটা প্লেয়ারও বের হয়েছিল যে পুরো দুনিয়াতে ব্যাপক নাম করেছিল, কিন্তু একটা রং দেশে জন্মগ্রহণ করেছিল বলে ওকে ইতিহাসের কেউ আজ পর্যন্ত মনে রাখেনি। বলতে পারো আমি কার কথা বলছি? আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আইভরি কোস্টের দিদিয়ের ড্রগবা। ও যদি ব্রাজিলে বা আর্জেন্টিনা জন্ম নিত তাহলে মেসি বা নেইমারের মতো ওকে নিয়ে অনেক মাতামাতি হতো। তবে ওই সময় ওকে নিয়ে অনেক মাতামাতি হতো রোনাল্ডোদের মতোই। তো যাই হোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এই কথা শুনে ম্যানেজার বলে, তুমি এরকম কথা বলো না, এই কথা যদি মিডিয়াতে আসে তাহলে কিন্তু 12টা বেজে যাবে, পুরো জাপানের মানুষ তোমাকে ট্রল করা শুরু করবে, আর মিডিয়ার লোকেরা যদি এটা শুনে তাহলে তো তোমাকে কোনো স্পন্সরশিপও দিবে না জাপানে যে। কিন্তু ইতোসি তখন বলে, এতে আমার চুলও ছেঁড়া যায় না। আর তখন সেখানে ইতোসি একটা প্রেস কনফারেন্স দেখতে পায় যেখানে ব্লু লকের ব্যাপারে সবাইকে জানানো হচ্ছিল। তো এই ব্লু লকের কনসেপ্টটা যখন জাপানিজের সাধারণ মানুষের সামনে বা সাংবাদিকদের সামনে পেশ করা হয় তখন সাধারণ মানুষরা মোটেও এই ব্লু লকের সিস্টেমটাকে পছন্দ করছিল না। তো এই কারণে অ্যান্ড্রি, যাকে আমি অ্যাংরি বলেছি কারণ আমার স্ক্রিপ্ট রাইটার এত বেশি ভুল করেছে যে আমার স্ক্রিপ্ট রাইটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো অ্যান্ড্রি অনেক রেগে যায় এবং বলে জাপান অবশ্যই ওয়ার্ল্ড কাপ জিতবে এবং এটা আমাদের সবার স্বপ্ন, আর এই জন্য আমি আমাদের নতুন জেনারেশনের যে পোলাপান রয়েছে তাদেরকে সর্বোচ্চ ট্রেনিং দেবো এবং আমি চাই তাদের মধ্যে থেকে কেউ একজন বিশ্ব সেরা স্ট্রাইকার হোক এবং তারাই জাপানের ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারবে। আর ব্লু লক হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ জিতে সাহায্য করবে। আর এরপরে অ্যান্ডি সেখান থেকে চলে যায়। তবে তারপর সেখানে থাকা যে সাংবাদিকরা ছিল তারা এই বিষয়টাকে মোটেও পছন্দ করে না এবং নেগেটিভ ভাবে কথা বলছিল। তো ইতোসি তো মনোযোগ দিয়ে এই কনফারেন্সটা দেখছিল। তো ইতোসির ম্যানেজার তখন বলে, স্যার আপনার তো ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, আপনাকে দ্রুত এখন এখান থেকে যেতে হবে। কিন্তু ইতোসি তখন বলে, এই ফ্লাইট ক্যান্সেল করে দাও, আমি আমার দেশে এখন থাকতে চাই, আমি দেখতে চাই আমার দেশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, কি ধরনের স্ট্রাইকার তৈরি করতে পারে, আমি এই সবকিছু নিজের চোখে দেখতে চাই। তো বুঝতেই পারছো বিশ্বের 11 নম্বর টপ প্লেয়ার কিন্তু অলরেডি ইন্টারেস্টেড ইন ব্লু লক। আর এরপর আমাদের টিম জেড দেখানো হয় যেখানে সবাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিল। আর যখনই তারা গ্রাউন্ড আসে তখন তারা জানতে পারে এই ম্যাচ হবে একটা সার্ভাইভাল ম্যাচ, তাও টিম এক্স এর সাথে। আর তখনই সেখানে সাদা ড্রেসের টিম এক্স চলে আসে। আর টিম এক্স এর প্লেয়ারদের দেখে বোঝা যাচ্ছিল যে ওরা ওদের চেয়ে অনেক হাই লেভেলের ভয়ঙ্কর লেভেলের প্লেয়ার ছিল। মানে আমি বিষয়টা বুঝিয়ে বলি, কারণ দেখো টিম জেড সবচেয়ে লাস্টে, ওদের যে প্লেয়ার ওদের র্যাঙ্কিং এও কিন্তু সবার লাস্টে 275 274। তো ওরা অবশ্যই অপেক্ষাকৃত ভাবে অনেক দুর্বল টিম এক্স এর চেয়ে। তবে তারপরও এটা দেখে ইসাগি বলে আমরা এই ম্যাচ জিতবই এবং আমরাই সার্ভাইভ করব। তো এই কথা আমরা বুঝতে পারি এই ম্যাচ যদি ওরা হারে হয় ওরা এলিমিনেট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কিংবা ওদের পয়েন্ট অনেক কমে যাবে এবং ওদের রেটিং আরো খারাপ
খারাপ হয়ে যাবে, যার ফলে ওদের খাবার খারাপ মিলবে বা আরো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তবে আমাদের ইসাগি বা আমাদের মেইন হিরো সে খুবই কনফিডেন্স যে এই ম্যাচটা ইসাগিদের টিম জেডি জিতবে, আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই পর্বটা যেখানে শেষ হলো এর মানে হচ্ছে নেক্সট পর্বে আমরা কিন্তু একটা ম্যাচ দেখতে চলেছি, এবং ফুটবল ম্যাচ। তো বুঝতেই পারছো নেক্সট এপিসোডটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ ওখানে আমরা দেখবো হচ্ছে টিম জেড ভার্সেস টিম এক্স। এবং আমার যেটা মনে হচ্ছে যে টিম হারবে সেই টিমই হয়তো এলিমিনেট হবে, কিংবা যারা খারাপ খেলবে বা খারাপ করবে তারা হয়তো এলিমিনেট হয়ে যাবে। মানে পুরো 11 জনকে ধরে মনে হয় না এলিমিনেট করা হবে, কিন্তু যাদের পারফরমেন্স খারাপ হবে বা এই খেলায় যাদের রেটিং খারাপ আসবে তাদের মধ্যে থেকে কেউ হয়তো এলিমিনেট হয়ে যাবে। তো নেক্সট পর্বটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এবং আমি আশা করছি পরের পর্ব থেকে আমি আরো ভালো মতো তোমাদেরকে বোঝাতে পারবো। আর এমনি তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে ভালো বোঝানোর জন্য, আমি নিজে মজা নেওয়ার জন্য, তোমাদেরকে মজা দেওয়ার জন্য, কারণ আমিও খুব বেশি এক্সপার্ট নই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, এখন তোমাদের বেশিরভাগেরই পড়ালেখা শেষ হয়ে গিয়েছে, মানে এক্সাম শেষ হয়ে গিয়েছে। তো তার মানে এই না যে তোমরা সারা দিন রাত মোবাইল টিপবে। আমি তোমাদেরকে আমার নিজের অভিজ্ঞতাটা বলি। আমার বয়স এখন 32+। তো আমি ফার্স্ট মোবাইল ইউজ করা শুরু করি 2005 সাল থেকে। তখন তোমার ওই কালার ডিসপ্লে বা ওই ধরনের মোবাইলগুলো ছিল, নোকিয়া 6040। তখন তো আর তোমার এত ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না, চালালে খালি ওয়েবট্রিক্স চালাতাম। তো ওই সময় আমাদের ঘুম নষ্ট করেছিল হচ্ছে FM রেডিও, মানে ওই সময় FM রেডিও চলতো খালি। তারপর আসলো ফেসবুকের জন্য রাত জাগা হতো। এখন তোমাদের যে জেনারেশন, তোমাদের এত প্ল্যাটফর্ম রয়েছে সারা দিন রাত নষ্ট করার জন্য, সারা দিন রাত মোবাইল চালানোর জন্য। তো তোমার কাছে মনে হতে পারে ফ্রি টাইমে মোবাইল চালাবো, এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু দেখো মোবাইল যে আমরা চালাই, আমরা সাধারণত কিন্তু অনেক ধনী নই যে সবাই আইফোন বা হাইফাই ফোন ইউজ করি। ইভেন আমি নিজে S23 আলট্রা ইউজ করি, তারপরও আমি যখন রাত্রে শোয়ার পরে লাইট লুইট বন্ধ করে মোবাইলটা চালাই তখন কিন্তু ফুল আলোটা আমার চোখে লাগে, এবং এর জন্যই আমার মাথা ব্যথা হয়, এর জন্যই আমার ইনসোমনিয়া বা ঘুমের প্রবলেমগুলো হয়। এবং এভাবে চলতে থাকলে হয়তো আর 2-4-5 বছর পরে চোখেও ভালো মতো দেখবো না। তো তোমরা নতুন পোলাপান, তোমাদের নতুন চোখ, তোমাদের এখন মনে হতে পারে যে না আমার তো কোনো সমস্যা হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি এক সময় সমস্যা হবে। তো তোমরা ফোন যখন ইউজ করবে একটানা ফোনের দিকে তাকিয়ে থাকবে না, এবং অবশ্যই ফোন ইউজ করলে মাঝে মাঝে অন্তত 10 মিনিট 20 মিনিটের একটা ব্রেক নিও। এবং সবচেয়ে বেটার হয় তোমরা যদি -25 এর একটা গ্লাস ইউজ করো, যেটা হচ্ছে তোমার ফোনের ব্লুরে রশ্মি এবং কম্পিউটারের রশ্মি তোমার রিফ্লেক্স করে দেয়, তা না হলে কিন্তু একসময় তোমাদের চোখ অনেক সমস্যা হবে, মাথা ব্যথা হবে, ঘুম নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখো। এখন বয়স কম, সবকিছু নতুন ইঞ্জিন, তার মানে গাউজারি করবে ব্যাপারটা এরকম নয়। বয়স যখন 30 আপ হয়ে যাবে, 35 আপ হয়ে যাবে, তখন কিন্তু অনেক প্রবলেম হবে। আমি কিন্তু নর্মালি এখন চশমা ছাড়া স্ক্রিপ্টই পড়তে পারি না, আমার চশমা লাগে স্ক্রিপ্ট পড়তে। তো আমি একসময় মনে করতাম আমার কিছু হবে না, মানুষের কত চোখ নষ্ট ওই হয়, আমার চোখেতে কিছু হয় না, আমি এরকম বলতাম একসময়। বাট অ্যাকচুয়ালি আজকে 15 বছর পরে এসে দেখতে পাচ্ছি যে আমার এই প্রবলেম হয়েছে। বাট তোমাদের প্রবলেম আরো বেশি হবে, কারণ তোমরা আরো বেশি ফোন ইউজ করো এবং তোমরা আরো বেশি রাত জাগো। তো অবশ্যই প্লিজ ফোন যদি ইউজ করো একটা নিয়মের মধ্যে ইউজ করো, এবং অবশ্যই গ্লাস ইউজ করার চেষ্টা করো, কারণ তুমি যে অর্গানগুলো নিয়ে জন্মেছো এগুলোকে ঠিক রাখতে হবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।